আমার সঙ্গে আছো তাদের কাছে আমার একটাই অনুরোধ, আমি যতদিন বিচারটা আমার মেয়ে যতদিন বিচারটা না পায় ততদিন তোমরা আমার সঙ্গে থাকবে। এখন যা পরিস্থিতি আমি দেখতে পাচ্ছি বিচার আমরা অত সহজে পাবো না, বিচার হয়তো আমাদের ছিনিয়ে আনতে হবে এবং সবার সহযোগিতা ছাড়া এটা সম্ভব নয়। আশা করি সবাই আমাকে সহযোগিতা করবে এবং আশ্বাস দিচ্ছেন, সেই জন্যই আমি মনের জোর পাচ্ছি এবং আজকে সব কথা বলার সাহসও পাচ্ছি। এই জন্য সবাইকে ধন্যবাদ দিয়ে ছোট করব না। আমরা আমার মেয়ে চলে গেছে, আজকে খুবই শোকাহত। সত্যি একটা কথা বলতে গেলে মেয়ের সম্বন্ধে খুবই কষ্ট হচ্ছে। অনেক কষ্ট করে মেয়েটা আজকে এখানে এসেছিল এবং আমরাও এখানে মেয়েটাকে তো নিয়ে আসার জন্য যেটুকু পারি চেষ্টা করেছিলাম, কিন্তু একটা রাত্রে আর্জি করে দুষ্কৃতীরা আমার মেয়েটার জীবনটা নষ্ট করে দিয়ে আমাদের ফ্যামিলিটার পুরো পরিবারটাকে শেষ করে দিয়েছে। আজকে আপনারা পাশে দাঁড়িয়েছেন বলে একটা মনের শান্তি যে জাস্টিস আমরা পাবোই হয়তো। আমি আর কিছু বলতে চাইছি না। বলবে আমরা প্রতিজ্ঞাবদ্ধ, বিচার পাওয়া অবধি আমরা অভয়ার পরিবারের সঙ্গে আমরা থাকবো। প্রতিজ্ঞাবদ্ধ তো? বিচার পাওয়ার পরেও আমরা সারা জীবন অভয়ার বাবা মার সঙ্গে থাকবো। আমি এবার অভয়ার মাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আমি কি বলবো, আমি ভাষাই হারিয়ে ফেলেছি। আমার মেয়েটা ছোট থাকতেই, মানে খুব ছোট যখন, তখন থেকেই ওর ডাক্তার হওয়ার স্বপ্ন ছিল যে আমি ডাক্তার হব মা, অনেক লোকের সেবা করব। আর সেই সেবা করতে এসেই আমার মেয়েটা আর্জি করে বলিদান হয়ে গেছে। একটা অন ডিউটি ডক্টর এভাবে নৃশংসভাবে চরম অত্যাচারিত হয়েছে যখন মা মা করে কাঁদছিল, সেই কান্নাটা আমার প্রাণ রোজ ধ্বনিত হয় রোজ। এখন আমি ভাবি কত কষ্টে আমার মেয়ের প্রাণটা চলে গেছে। তবে এই যে সবাই আমার পাশে দাঁড়িয়েছেন, এই দেশে বিদেশে এই যে একটা সোচ্চার উঠেছে, বিচার চাই, এটা আমাদের সব থেকে বড় বল। এই ছাড়া আর কোনো সরকার যেভাবে আমাদের পুলিশ প্রশাসন প্রথম থেকে আমাদের সব সময় অসহযোগিতা করেছে, তারা যদি একটু সহযোগিতা করত তাহলে হয়তো একটু হলেও আশার আলো দেখতে পেতাম। একটা এত বড় ক্রাইম হওয়ার পরেও পুলিশ এটা পুরো পুলিশ প্রশাসন থেকে সেটা ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে প্রথম থেকেই। এটা করত তাহলে হয়তো একটু হলেও আশার আলো দেখতে পেতাম। একটা এত বড় ক্রাইম হওয়ার পরেও পুলিশ এটা পুরো পুলিশ প্রশাসন থেকে সেটা ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে প্রথম থেকেই যাতে সব প্রমাণ লোপাট করার চেষ্টা হয়েছে আমার মেয়ের। সবাইকে আরেকবার ধন্যবাদ জানিয়ে আমি এটাই বলবো যে যতদিন আমার মেয়ের বিচার না পাই আপনারা এভাবেই আমার পাশে থাকবেন এবং সবাইকে আরেকবার ধন্যবাদ জানাচ্ছি। অভয়ের কাকিমা দুটো কথা বলতে চান। আমি অভয়ার কাকিমা, যে ছোট থেকে মেয়েটাকে চোখের সামনে বড় হতে দেখেছি। বাপি মা ডাক্তার সাথে সাথে কাকি ডাকটাও আমার জীবন থেকে চলে গেছে। কাকি বলে আর কেউ ডাকে না।
এই ঘটনা হওয়ার 15 দিন আগেও আমরা একটা বাড়িতে আমাদের একটা অনুষ্ঠান ছিল, আমরা সবাই সারা রাত বসে একসাথে কত গল্প কত প্ল্যান, বাড়িতে দুর্গাপুজো হবে সেই দুর্গাপুজোর প্রস্তুতি নিয়ে কত কথা। তার 10 দিন পরে যে আমাদের ভাগ্যে এই নিষ্ঠুর দিনটা অপেক্ষা করছে, আমরা কেউ মানে কল্পনাতেও কোনোদিন ভাবতে পারিনি যে আমাদের জন্য এই দিনটা অপেক্ষা করছে। সেই দিনটা যা যা ঘটনা সেগুলো তো আপনারা সবাই জানেন সংবাদ মাধ্যমের মধ্যে থেকে, নতুন করে আর কিছু বলার নেই। শুধু আজকে এখানে দাঁড়িয়ে এটাই বলবো যে উই ওয়ান্ট জাস্টিস না, উই ডিমান্ড জাস্টিস। এই কথাটাই আপনারা বলবেন যে উই ডিমান্ড জাস্টিস, আমরা ওয়ান্ট নয়, উই ডিমান্ড। আমাদের জাস্টিস দিতেই হবে, এটাই হচ্ছে কথা, আর কোনো কথা বলবো না যতদিন না এই ঘটনা সুবিচার হয় এবং এই নিষ্ঠুর নির্মম হত্যার যতদিন না কোনো আমরা বিচার পাই, আপনারা কেউ রাস্তা ছাড়বেন না। আমরা হয়তো সব সময় বেরোতে পারি না, অনেক প্রতিকূলতা অনেক বাধা আছে আমাদের, কিন্তু আপনারা কেউ ছাড়বেন না এই জায়গা। আমরা মানসিক ভাবে সব সময় আপনাদের পাশে আছি, যতদিন না এর মানে জাস্টিস হয়। একটাই কথা বলবেন, উই ডিমান্ড জাস্টিস, এইটুকুই কথা, আর কিচ্ছু বলবো না আমি। অভয়ার স্মৃতির উদ্দেশ্যে 1 মিনিটের নীরবতা পালনের জন্য আমি অনুরোধ করছি। এখন এই অভয়ার মা যেটা বললেন না যে ওই পুলিশ প্রশাসন সহযোগিতা করেনি, আমরা অনেকগুলি ঘটনা জানি, সেগুলো আমি রিপিট করছি না। তাদের সর্বশেষ কীর্তিটা শুধু আপনাদের সামনে বলি, সেটা হচ্ছে স্বাস্থ্য প্রশাসন এবং পুলিশ প্রশাসন কিভাবে তদন্তটাকে এখনো চাপা দিতে চাইছে। আপনারা খেয়াল করবেন, মহামান্য সুপ্রিম কোর্ট আসছে ভাই, মহামান্য সুপ্রিম কোর্ট প্রথম দিনের যে শুনানি, তখন তিনি পশ্চিমবঙ্গ সরকারের যে কৌঁসুলি তাকে বলেছিলেন যে আপনি টাইম লাইন ঠিক করে বলতে পারছেন না, যে কখন ঘটনাটা ঘটেছে, কখন এফআইআর হয়েছে, কখন ডেথ সার্টিফিকেট হয়েছে, আপনি বলতে পারেননি। আপনি একজন উপযুক্ত অফিসারকে পরের দিনের হিয়ারিং এ নিয়ে আসবেন। এবং আমরা দেখলাম আগের যেদিন আমাদের হিয়ারিংটা ক্যান্সেল হলো, তার আগের দিনে ওই টালা থানার যিনি ওসি, তিনি অসুস্থ হতেও পারেন, আমরা জানি না, অসুস্থ হলে তিনি সুস্থ হন, কিন্তু তিনি অসুস্থতা এরকম করে পশ্চিমবাংলার অনেকগুলি হাসপাতাল নার্সিংহোমে ঘুরেছিলেন। কোন জায়গায় তাকে ততটা অসুস্থ বলে চিকিৎসকরা মনে করেননি যে তাকে ভর্তি করতে হয়। আর লজ্জার কথাটা বলি, লজ্জার কথাটা হচ্ছে তিনি হয়তো কোথাও ভর্তি আছেন বা না আছেন আমরা কেউ জানি না, কিন্তু আমরা জানতে পেরেছি এর মধ্যে কয়েকটি প্রাইভেট হাসপাতালকে স্বাস্থ্য দপ্তরের ডাইরেক্টরেট থেকে সেই দিন রাত্রে ফোন করা হয়েছিল যে কেন ওনাকে ভর্তি করা হচ্ছে না। তাদেরকে বলা হয়েছিল যে আপনাদের প্রতিনিধিকে পরের দিন স্বাস্থ্য ভবনে দেখা করতে বলুন যে তারা এই ঘটনাটা কেন ঘটিয়েছে।